আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে 2025-26-এর অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। নাজিরাবাদে দুর্ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চেয়ে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় উদ্ধার হয়েছে 21 জনের দেহাংশ। পূর্ব মেদিনীপুরের ময়নায় বাগচা গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে রাখায় কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। রঞ্জি ট্রফি ক্রিকেটে হরিয়ানা আজ টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে 2025-26-এর অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা তত্ত্বাবধানে মন্ত্রকের অর্থনীতি বিষয়ক দপ্তর এই সমীক্ষা প্রস্তুত করেছে। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ অভিমুখ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এই সমীক্ষায়। এরপরই লোকসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। আগামী 1 ফেব্রুয়ারি রবিবার 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশের দিন সভা ফের বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দীর্ঘদিনের জমে থাকা সমস্যাকে সরিয়ে রেখে দেশ দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে এগিয়ে চলেছে। তাঁর সরকারকে সংস্কার, প্রদর্শন এবং রূপান্তরের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে সংসদ ভবন চত্বরে আজ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে শ্রী মোদী সাংবাদিকদের বলেন, সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সমাজের প্রান্তিকতম মানুষের কাছে পৌঁছে দেবার ওপর কেন্দ্র বিশেষ জোর দিচ্ছে। आज प्राथमिकता समाधान है। आज भूमिका व्यवधान के माध्यम से रोते बैठने की नहीं है। आज हिम्मत के साथ समाधानकारी निर्णयों का कालखंड है। मैं सभी माननीय सांसदों से आग्रह करूंगा कि वे आए, राष्ट्र के लिए आवश्यक समाधानों के दौर को हम गति दें, निर्णयों को हम शक्ति दें और लास्ट माइल डिलीवरी में हम सफलतापूर्वक आगे बढ़े। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক বা সেন্ট্রাল অবজারভার নিয়োগ করেছে। প্রকাশিত তালিকায় এ রাজ্য থেকে মোট 25 জন সিনিয়র আধিকারিকের নাম রয়েছে। তার মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা সহ 15 জন আইএএস এবং 10 জন আইপিএস আধিকারিক রয়েছেন। হাওড়া ও আসানসোলের পুলিশ কমিশনারও। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি নতুন দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে তালিকাভুক্ত সমস্ত আধিকারিকদের জন্য ব্যাচ ভিত্তিক বাধ্যতামূলক ব্রিফিং বৈঠকের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় অবজারভার নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে একাধিকবার আধিকারিকের নামের তালিকা চাওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে উত্তর না মেলায় কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে অবজারভারদের তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করেছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া শেষ করতে প্রতিদিন 7 থেকে 8 লক্ষ ভোটারের শুনানির নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই মর্মে জেলা নির্বাচনী আধিকারিক সহ শুনানির সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে বসে অনলাইনে আধার আপডেট করার জন্য ইউআইডিএআই নতুন আধার অ্যাপ নিয়ে এসেছে। এর ফলে ডাকঘর, ব্যাংক, আধার সেবা কেন্দ্রগুলিতে এখন থেকে আর লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না। ফেস অথেন্টিকেশনের মাধ্যমে স্মার্টফোন থেকে এই সংশোধন ও পরিবর্তনের কাজ করা যাবে। প্রত্যেক সংশোধনের জন্য লাগবে 75 টাকা। সেই টাকাও দেওয়া যাবে অনলাইনেই। এখন যে অ্যাপ রয়েছে তা থেকে শুধু আধার ডাউনলোড করা যায়, সংশোধন বা পরিবর্তন করা যায় না। ইউআইডিএআই সিদ্ধান্ত নিয়েছে দেশের সব জেলায় একটি করে আধার সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। তবে নতুন আধার কার্ড করতে গেলে আধার সেবা কেন্দ্র, ব্যাংক ও ডাকঘরে সশরীরেই যেতে হবে, কারণ নতুন আধার কার্ড করতে গেলে প্রয়োজন হয় আঙুলের ছাপ এবং চোখের ছবির। এই কাজগুলি বাড়ি থেকে অ্যাপের মাধ্যমে সম্ভব নয়। প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ কর্মসূচি প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতির 50তম বৈঠক সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। একে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছে সরকার। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ চালু করার পর সম্পূর্ণ পাল্টে গেছে দেশের প্রশাসনিক ব্যবস্থাপনা। সম্ভব হয়েছে প্রকৃত সময়ে প্রকল্পের নজরদারি। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা, নতুন ভারত গঠনে সারা দেশে সড়ক যোগাযোগের ব্যবস্থার বিস্তার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
দক্ষিণ চব্বিশ পরগনার আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত দুর্ঘটনাস্থলে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ গড়িয়া শীতলা মন্দির থেকে ঘটনাস্থল পর্যন্ত মিছিল করতে চাইলেও পুলিশ 163 ধারা জারি করায় অনুমতি পাওয়া যায়নি। অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলে মামলা দায়েরের অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আজ দুপুর 2টোয় মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে পোড়া গুদাম থেকে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত 21 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। সকাল থেকে মেশিনের সাহায্যে শুরু হয়েছে গুদামে টিনের দেওয়াল ও ছাদ ভাঙার কাজ। ধ্বংসস্তূপ সরানো হলে আরও কিছু দেহ উদ্ধার হতে পারে। এখনও নিখোঁজ অনেকেই। ঘটনাস্থলে জারি রয়েছে 163 ধারা। পুলিশ এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে। একটি প্রতিবেদন। নরেন্দ্রপুরের নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা এই মুহূর্তে 21। এখনো বহু শ্রমিক নিখোঁজ থাকলেও তাদের সঠিক সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারছে না প্রশাসন। ধ্বংসস্তূপ সরানোর কাজ চললেও একাধিক পরিবার এখনো আশঙ্কায় দিন কাটাচ্ছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও উদ্ধার কাজ শেষ হতে আরও সময় লাগতে পারে। ডিএনএ পরীক্ষা রিপোর্ট হাতে পেলেই মৃতদেহ শনাক্তকরণ ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। অন্যদিকে মোমো কোম্পানির বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের অভিযোগ তুলে ইতিমধ্যে বিভিন্ন আউটলেটের সামনে সিটুর পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। সিবিআই এর আবেদনের প্রেক্ষিতে বগটুই মামলা বীরভূম থেকে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগ তুলে এই মামলা অন্যত্র সরানোর আর্জি জানিয়েছিল সিবিআই। তৃণমূল কংগ্রেস নেতা তথা বীরভূমের বর্ষল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান ভাদু শেখ খুন এবং পরবর্তীতে বগটুই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় 10 জনের মৃত্যু, এই দুটি মামলার শুনানি চলছে। প্রভাবিত হয়ে বিভিন্ন সময় সাক্ষীরা বয়ান বদলে ফেলছেন বলে সিবিআই আদালতে অভিযোগ করে। এরপরই বীরভূমের জেলা বিচারকের রিপোর্ট পেশ করতে বলে হাইকোর্ট। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর গতকাল মামলা স্থানান্তরের নির্দেশ দেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় 7,000 মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ রাখার অভিযোগের প্রেক্ষিতে 2 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ, মামলার কারণে যেন এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ না হয় তা নিশ্চিত করতে হবে। মামলাকারীর পক্ষে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য আদালতে জানান, গত সেপ্টেম্বর মাস থেকে বাগচা গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় না মহিলাদের। রাজ্য সরকার এই প্রকল্পে 1200 টাকা করে দেয়। তপশিলি জাতি মহিলাদের, অন্যান্যদের দেওয়া হয় 1000 টাকা। 7,000 মহিলাকে এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। বাগচা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকায় মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, 17 ফেব্রুয়ারি রাজ্যের রিপোর্টের প্রেক্ষিতে ফের শুনানি হবে এই মামলার। বিজেপি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের সমালোচনা করেছেন। দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করেছেন। শোক, মানবতা এবং রাজনৈতিক শালীনতাকে পদদলিত করে তিনি বারবার প্রমাণ করেছেন যে তাঁর কাছে রাজনৈতিক লাভই গুরুত্বপূর্ণ। শ্রী মজুমদার বলেন, মহারাষ্ট্রের প্রয়াত উপমুখ্যমন্ত্রীর আত্মীয় শরদ পাওয়ার নিজেই স্পষ্টভাবে জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনা একটি ঘটনা মাত্র এবং এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগসূত্র ছিল না। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শোকের মুহূর্তকে বিষাক্ত রাজনীতি করতে দ্বিধা করেননি। এদিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ সম্পন্ন হয়েছে। সুন্দরবনে বিজিআরের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে এক মৎস্যজীবী গুরুতর জখম হয়েছেন। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের সত্যদাসপুর গ্রামের বাসিন্দা বছর 32 বনু ভক্তা 3-4 আগে 12 জনের একটি দলের সঙ্গে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। গতকাল হঠাৎই একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে বনু ভক্তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কোনো ক্রমে তিনি রক্ষা পান। রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য গার্ডেনরিচ জল প্রকল্পের আওতাভুক্ত বুস্টার পাম্পিং স্টেশন আগামী শনিবার জল সরবরাহ বন্ধ রাখবে। এর ফলে বেহালা, টালিগঞ্জ, কসবা, জোকা, ঠাকুরপুকুর, গলফ গ্রিন, বাঁশদ্রোণী সহ একাধিক এলাকায় জল পরিষেবা বিঘ্নিত হবে। পরদিন থেকে তা আবার স্বাভাবিক হবে বলে জানা গেছে। রঞ্জি ট্রফি ক্রিকেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা আজ হরিয়ানার বিরুদ্ধে মাঠে নেমেছে। হরিয়ানার লাহলি চৌধুরী বংশীলাল ক্রিকেট মাঠে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলা বিনা উইকেটে 6 ওভারে 9 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে 2025-26-এর অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন। নাজিরাবাদে দুর্ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চেয়ে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। ওই ঘটনায় উদ্ধার হয়েছে 21 জনের দেহাংশ। রঞ্জি ট্রফি ক্রিকেটে হরিয়ানা আজ টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।